আচ্ছা ভাই, একটু বলেন তো ১৫ লাখ টাকা আসলে কোথায় ইনভেস্ট করা যায়? এটা কি শেয়ার মার্কেটে দিব? নাকি কোনো মানে ফ্ল্যাট বুকিং দিব? নাকি মানে ফরেক্স এ দিব? নাকি বিটকয়েন কিনবো? মানে নাকি জমি কিনবো? আসলে কি করা যায় ১৫ লাখ টাকা দিয়ে আমার একটা মানে বলেন তো, আপনি তো দেখি ইনভেস্টমেন্ট নিয়ে অনেক ভিডিও করেন। সো একটু বলেন তো কি করা যায়? বলো তো তোমার বয়স কত, তোমার আহ, মানে এই ইনভেস্টমেন্টটা কি তোমার খুব তাড়াতাড়ি কোনো রিটার্ন দরকার আছে কিনা, তোমার এটা কি প্রথম ইনভেস্টমেন্ট কিনা? আমার বয়স বর্তমানে এখন ৩২। আ আ আমার ওরকম না। পেশায় কি করো? আমি ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার। আ আমি জাস্ট ইনভেস্ট করতে চাই। এটা আমার ১ম ইনভেস্টমেন্ট, আমি একটু বলে রাখি। মানে ১ম আরকি আমি কোথাও টাকা ইনভেস্ট করব। তো আমি আসলে কনফিউজ আরকি কোথায় করব? কি করব? মানে এটা কি তোমার আমি মানে মানে কি কি তোমার অপশন কি কি আছে, তুমি কি কি দেখো অপশন? আমি তো যতটুকু শুনতেছি যে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন অথবা ফরেক্স এ অথবা বাংলাদেশের শেয়ার মার্কেটে, নাকি আমি আ মানে কোনো স্টার্টআপ এ করব, নাকি কোনো বিজনেস রিলেটেড কাউকে দিব, বা অথবা আমি কি কোনো জমি কিনবো নাকি, বা কোনো ফ্ল্যাট বুক দিব নাকি? মানে ফ্ল্যাট বুকিং করলে কি আমার ওই ইনভেস্টমেন্টের কোনো আরওআই পাবো? মানে আমি কোথায় একটু কনফিউজ আরকি ভাই, যে আমি ১৫ লাখ টাকা নিয়ে যে কোথায় আমার ইনভেস্ট কাছে করব? যেটা মনে হয় সেটা হচ্ছে চক্ষু বন্ধ করে প্রথম ইনভেস্টমেন্ট সাধারণভাবে সবারই হওয়া উচিত জমিতে। আচ্ছা। একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড। এখানে তোমার যতগুলো অপশন তুমি বললা, এই অপশনগুলোর বেশিরভাগই খুবই রিস্কি, এবং তোমার ফার্স্ট ইনভেস্টমেন্ট এখানে যার কোনো দরকার নেই। তুমি যদি পৃথিবীকে সরলভাবে চিন্তা করো, পৃথিবীতে তুমি যত বড়লোক দেখো, যারা এথিক্যালি বড়লোক হয়েছে, তারা জমি কিনে বড়লোক হয়েছে। আচ্ছা। যারা অর্থনৈতিক নিরাপত্তা পাইছে সংখ্যার দিক থেকে বিশাল সংখ্যায়, তারা জমি কিনে হয়েছে। যেটা তুমি একদম গত 500 বছর বলো, তুমি আমেরিকা বলো, রাশিয়া বলো, তুমি বাংলাদেশ বলো, এথিক্যালি যত মানুষ একটা নিশ্চিত ভালো পরিমাণে অ্যাসেট বানাইছে এথিক্যালি, সেটা সে বানাইছে জমি কিনে, অন্য কিছুতে না। এখন তুমি বলতে পারো যে ভাই, ও তো মার্ক জুকারবার্গ তো এই ফেসবুক বানাইছে, ও জেফ বেজোস তো অ্যামাজন বানাইছে। হ্যাঁ, অবশ্যই বানাইছে, সেটা একটা রিমার্কেবল সাকসেস, কিন্তু দোজ আর এক্সেপশনাল সাকসেস কেসেস। এক্সেপশনাল সাকসেস কেস দেখলে মাথা ঘুরাবে। তুমি চিন্তা করবা যে একটা গড়পড়তা একটা মানুষ, একটা সাধারণ মানুষ কিভাবে তার নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, নিরাপদ রাখছে, এবং সেটা করছে সে জমি দেখে, অন্য কিছু দিয়ে না। সো আমাদের সময় অনেক হাউকাও আসে, ও স্টার্ট আপে ইনভেস্ট করো, ও ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করো, কিন্তু এগুলার যে কত বিশাল সংখ্যক একটা মানুষ এখানে টাকা হারাইছে, এটা কেউ দেখে না। সবাই শুধু দেখায় যে যে টাকাটা গেইন করছে। তো গত 50, 100, 200, 500 বছর ধরে যে জিনিসটা মানুষকে ভালো রিটার্ন দিছে, এটা হচ্ছে জমি। প্লাস পার্টিকুলারলি বাংলাদেশের গত 50 বছরে বাংলাদেশের জমির দাম বাড়ার ট্র্যাক রেকর্ড ওভারঅল খুবই ভালো, পুরোপুরি এথিক্যাল। তো সেই জায়গাটাতে জমি না কেনার কোনো, আমি কোনো মানে প্রথম বিনিয়োগ ডেফিনেটলি তোমার মতো একটা ইয়াং কারো অবশ্যই সেটা জমি হওয়া উচিত। আমি এই ১৫ লাখ টাকা দিয়ে ভাই কি জমি কিনবো? মানে জমির যেই পরিমাণ দাম এখন বর্তমান বাজারে, যেখানে জমি মানে যতটুকু শুনছি আমি, জমির দাম অনেক। ১৫ লাখ টাকায় কি আমি জমি পাবো? আর যতটুকু দেখা যায় যে জমি কিনতে গেলে অনেক কাগজপত্রের হেরফের থাকে। এইটা ওইটা, এইটা ওইটা। তো এরকম ট্রাস্টেবল জমি কি ১৫ লক্ষ টাকায় পাওয়া যাবে? বা মানে কোথায়, মানে কিভাবে কিনবো আরকি জমি অবশ্যই পাওয়া যায়, প্রবলেমটা হচ্ছে সবাই চিন্তা করে গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, পূর্বাচল। আর তুমি যে পূর্বাচলে যাও, তোমার 80,000, 80 লাখ পার কাঠা, 1 কোটি পার কাঠা। ওর তো ওইদিকে যাওয়ার তো কোনো দরকার নাই, ও দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি বরিশালে। ফাইন, তুমি বরিশালে দেখো। বরিশালে তুমি তুমি যদি সিম্পলি তোমাদের বরিশালে যদি কোনো জায়গা থাকে, তুমি যদি দেখো গত 20 বছরে অথবা গত 10 বছরে ওই জমিটার দাম কি পরিমাণ বাড়ছে, তুমি অবাক হয়ে যাবা। তুমি দেখবে বরিশালে প্রতি 3-4 বছর পর পর জমির দাম ডাবল হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে গত 20 বছর ধরে। তাহলে তুমি বরিশালে জমি কেনো কেন? কারণ তুমি বরিশাল সম্পর্কে জানো, যোগাযোগ রাখো। এই যে ঢাকার শিক্ষিত ছেলেরা তার গ্রামের বাড়ি সম্পর্কে কিছু জানে না, এটা তার ব্যর্থতা। এটা একটা খুব বেসিক, সে বোঝে না যে তার শিকড়ের সাথে সম্পর্ক রাখাটা তার জন্য কত দিক থেকে ভালো। অনেক ক্ষেত্রেই ঢাকার থেকে তোমার নিজের গ্রামের বাড়িতে যদি কিছুটা হলেও যোগাযোগ থাকে, তোমার জন্য সেখানে জমি কেনাটা সেফ। এবং সেটার ঢাকার কিন্তু বিশাল পরিমাণে মানুষ ঢাকা ছাড়তেছে। আচ্ছা। ঢাকার বাইরের ইকোনমি অনেক বেশি স্টেবল অনেক অর্থেই। সো তোমার ঢাকায় তুমি যদি জমি দেখো, দেন তুমি 15 লাখ টাকায় জমি কিনতে পারবা না। বা তুমি যদি ঢাকার বাইরে বের হও, দেন অবশ্যই তুমি বিভিন্ন জায়গায় তুমি 15 লাখ টাকা তুমি জমি কিনতে পারবা। এবং তোমার কিন্তু একদম শহরের কমার্শিয়াল স্পেস কেনার কোনো দরকার নাই। তুমি এমন একটা জমি কিনো যে জমিটার সাথে তোমার যোগাযোগ আছে। এখন এই যে তুমি জমির বেদখল হয়ে যায় ব্যাপারটা, দেখো জমি বেদখল যে কোনো ইনভেস্টমেন্টে রিস্ক আছে।
কিন্তু জমি তাদেরটাই বেদখল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা জীবনে কোনোদিনও জমিতে যায় না। দেখা যায় সে জমি কিনছে 10-12 বছরে সে কোনোদিন জমি দেখতে যায় না, অন্য কারো কথায় জমি কিনছে। যেটা নিজের জমি, তোমার জমি তোমাকে চিনতে হবে। অ্যাটলিস্ট তুমি বছরে একবার যাও, যোগাযোগ রাখো, আশেপাশের মানুষদের সাথে একটু অল্প হলেও যোগাযোগ থাকুক। তখন তোমার জন্য বর্তমানে বাংলাদেশের গভর্নমেন্টের যে সিস্টেমটা করছে, তোমার কাছে যদি কাগজ ঠিক থাকে দেন তুমি তুমি তোমার জমি উদ্ধার করতে পারবে। জমি কেনার ক্ষেত্রে তুমি কাগজ বুঝো না, কাগজ তো ভাই আমাদের বেশিরভাগ মানুষকে আমাদের তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় নাই। কিন্তু তুমি যদি একটা অ্যাডভোকেট বা লয়ার নাও যেটা নিয়ে কাজ করে, সে হয়তো সামান্য 5-10 হাজার টাকা নিতে পারে এটাকে ভেরিফাই করানোর জন্য। কিন্তু এই ইনভেস্টমেন্টটা তোমাকে অনেক সেভ করবে। এই 10,000 টাকা বাঁচানোর দরকার নাই, তুমি বুঝো না খুবই ভালো কথা, তুমি এমন কাউকে নাও যে বুঝে, সে 10,000 টাকা নেই, বাট সে এমন একটা জমি তোমাকে, যেটা তুমি কিনতে চাচ্ছ 3টা জমির মধ্যে, ওই জমিগুলোর কাগজপত্র দেখে যেটা সেফেস্ট, যেটাতে তুমি পরবর্তী লাগলে ব্যাংকে লোন নিতে পারবা, যেটা মর্গেজ করতে পারবা, যেটা সেল আউট করতে গেলে কোনো ঝামেলায় পড়বা না, যেটার কোনো হঠাৎ করে কোনো ওয়ারিশ আইসা বলবে না যে ভাই এই জমিটা আমার, এরকম কাউকে তুমি নিয়ে নাও, তখন কি হবে তোমার জন্য ভালো। কিন্তু আমরা হয়েছে কি, আমরা যারা একটু কম্পারেটিভলি শহুরে, তাদের একটা টেন্ডেন্সি থাকে যে এই জমি কেনা বা এই জিনিসগুলোকে আমরা মনে করি পুরান কালের মানুষ এগুলা করে, এগুলার দরকার নেই, বাট এটা কমপ্লিটলি একটা বোকামি। তুমি আমেরিকার সবচেয়ে ধনী লোকদের মধ্যে তুমি দেখবা কমন প্রবণতা হচ্ছে গিয়ে জমি কেনা, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যেটাই বলো। সো এমন এটা সব সময়ের মানুষের, তোমার যদি 100 কোটি টাকাও থাকে, তোমার 50 কোটির বেশি থাকা উচিত তোমার জমি অথবা ফ্ল্যাট, প্রাইমারিলি জমি। কেন? কারণ এটা হচ্ছে সেফেস্ট বেট। তারপরে তোমার যদি সারপ্লাস এক্সপেরিমেন্ট করার মতো টাকা থাকে তখন সেটা তুমি স্টার্ট আপে দিতে পারো, বাট প্রথমবার চোখ বন্ধ করে সবার চিন্তা করে যে জমি কেনা। আরেকটা জিনিস যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে যে তোমার সবসময় জমি একা কিনতে হবে কেন? তোমরা 3 জন বন্ধু মিলে কেনো, 2 জন পার্টনার মিলে কেনো, 5 জন মিলে কেনো। তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তোমার একটা পরিবার আছে, বৃহত্তর সমাজ আছে, এর মধ্যে থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা মানুষ তোমার চেনার কথা যারা সিমিলার লাইক মাইন্ডেড এবং ট্রাস্ট ওয়ার্দি। তো তারা মিলে তোমরা যদি কিনো, তোমরা যদি প্রত্যেকে 10 লাখ করে দাও, 5 জনে মিলে 50 লাখ, 50 লাখ টাকা দিয়ে তুমি ঢাকায় বা ঢাকার বাইরে তুমি এমন একটা জায়গায় তুমি জমি কিনো, তুমি অবাক হয়ে যাবে যে 10 বছরের মধ্যে এটা কতটা মানে সিগনিফিকেন্ট একটা অ্যাসেট হয়ে যায়। মানে জমি কিনে কি জাস্ট রেখে দিব না ওখানে কিছু মানে? সেটা সময় বলে দিবে, বাট সেটা তোমার অপশনটা ওপেন থাকলো। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ জমি কিনে জমি বিক্রি করে দেওয়াটাই ভালো। গিভেন দ্যাট তুমি হয়তোবা এই টাকা দিয়ে তুমি যে জমিটা কিনবা, তুমি যদি এখন ঢাকায় থাকো, তুমি হয়তোবা সেখানে গিয়ে তুমি থাকবা না, তো তোমার হয়তোবা এই ডেভেলপমেন্টের হ্যাসেল নেওয়ার কোনো মানে হয় না। বাট অপশনটা ওপেন থাকলো, যদি প্রয়োজন হয় তখন তুমি কিনলা। অনেক মানুষই মনে করে যে ও এখানে তো আমি থাকবো না, জমি কিনবো কেন? ভাই আপনি এখানে জমি কিনবেন থাকার জন্য, আপনি এখানে জমি কিনবেন কারণ এটা ইটস লাইক আপনি একটা বীজ বুনতেছেন, তারপরে গাছ গাছ হইতেছে, ফল হইতেছে, আপনি গাছ ফল সব বিক্রি করে দিয়ে চলে আসতেছেন, শেষ। মানে তাহলে আপনি বলতেছেন যে কম্পারিজন টু মানে ফ্ল্যাট কেনার চেয়ে জমিতে ইনভেস্ট করা ভালো? ডেফিনেটলি তোমার প্রথম দিকে প্রথম ইনভেস্টমেন্ট হিসেবে তুমি যদি থাকার চিন্তা নিজে না করো, দেন অবশ্যই তোমার ফ্ল্যাটের থেকে জমি কেনা অনেক ভালো। আচ্ছা। কেন? সেটা আরেকটা ডিসকাশন।